আজ দ্বিতীয় পাঠ। নন্দবাবু হতভম্বের মতন কিছুক্ষণ দাঁড়িয়ে রইলেন। গানটা কোথা থেকে আসছে কিছুই বুঝতে পারলেন না। হেলমেটের মধ্যে তো বাইরের শব্দ ঢোকে না, তবে এটা ঢুকছে কি করে? সন্দিহান হয়ে নন্দবাবু হেলমেটটা খুললেন এবং অবাক হয়ে বুঝতে পারলেন না, বা বুঝতে পেরেও অবাক হলেন যে দুনিয়ার প্রযুক্তিবিদ্যা অনেক এগিয়ে গেছে। এই হেলমেটটায় টেপ রেকর্ডার লাগানো আছে। মাথায় বেল পড়ায় ঝড়াক করে টেপ রেকর্ডার চালু হয়ে গান বেরিয়ে আসছে। নন্দবাবু গানটা বন্ধ করার চাবি খুঁজতে পেলেন না। গান শুদ্ধ হেলমেটটা ফের পরে নিয়ে ভুতুড়ে ক্লাবের দিকে হাঁটতে লাগলেন। কানে গান বাজতেই লাগলো। ভৌত ক্লাবটা একটা ভারী জব্বর জায়গা। মিত্তির বাবুদের পুরো বাড়ির একাংশে একখানা ঘর আছে। চারিদিকে আগাছার জঙ্গল। দিনে দুপুরেও মানুষ আসে না। সন্ধ্যের পর শুধু শেয়ালেরা ঘোরাঘুরি করে। কৃষ্ণপক্ষে জায়গাটা এত ঘুরঘুরটে অন্ধকার, নিজের হাতখানা অবধি ঠাউর হয় না। নোনা ধরা দেওয়াল, আধ ভাঙা দরজা, জানালা, সোঁধা গন্ধ মিলে মিশে বেশ একটা ভূত ভূত ভাব। ঘরে একখানা কাঠের টেবিলের উপর মরার খুলি আর পাশে একখানা মোমবাতি জ্বলছে। কয়েকখানা কাঠের চেয়ারে ভৌত ক্লাবের সদস্যরা বসে আছেন। তাদের বয়স 30 থেকে শুরু করে 80 অবধি। শীতকাল বলে সকলেই একটু মুড়ি সুড়ি দিয়ে বসে আছেন, সঙ্গে মুড়ি আর গরমাগরম বেগুনি। দলের সবচেয়ে কম বয়সী সদস্য গিরিজা একটা কেরোসিন স্টোভে চা তৈরি করছে। আড্ডাটা বেশ জমজমাট। এমন সময়ে মাথায় হেলমেট পরা আর হাতে পাকা বেল নিয়ে নন্দবাবু ঘরে ঢুকতেই একটা হইচই পড়ে গেল। ফটিকবাবুর ভূত তৃষ্ণা বা ভূত ক্ষুধা আজ এত বেড়েছে যে তিনি আজকাল সর্ষের মধ্যেও ভূত দেখার চেষ্টা করেন। নন্দবাবুকে দেখে তিনি প্রথমে উৎসাহে চেঁচিয়ে উঠলেন, এই তো এতদিনে বুঝি মা কালী মুখ তুলে চাইলেন। রাধা গোবিন্দবাবুর ভয় অন্যরকম। কিছুদিন আগে তিনি সাইকেলে চেপে যাওয়ার সময় রাস্তায় একটা গরুকে ধাক্কা দেন। তাতে একজন পুলিশম্যান এসে তাকে যাচ্ছে তাই করে অপমান করছিলেন। রাধা গোবিন্দবাবু প্রতিশোধ স্পৃহা সাংঘাতিক। দু একদিন বাদেই এক দুপুর বেলায় বটগাছের বাঁধানো চাতালে সেই পুলিশম্যানটাকে বসে বসে ঘুমাতে দেখে রাধা গোবিন্দবাবুর মাথায় একটা জব্বর বুদ্ধি এলো। তিনি করলেন, সেই পুলিশম্যানের টুপিটা তুলে নিয়েই চম্পট দিলেন। পুলিশ হলো স্বয়ং সরকার বাহাদুরের জবরদস্ত প্রতিনিধি। পুলিশের টুপি চুরি করা যে সাংঘাতিক অপরাধ তা তিনি পরে ধীরে ধীরে বুঝতে পেরেছেন, কিন্তু টুপিটা গিয়ে ফেরত দিয়ে আসার সাহস তার আর হয়নি। পুলিশকে তার ভীষণ ভয় করে আজকাল। সর্বদাই তিনি আশঙ্কা করছেন কখন এসে পুলিশ তার উপর চড়াও হয়। নন্দবাবুকে দেখে রাধা গোবিন্দবাবু তাই তারস্বরে বলে উঠলেন, আমি চোর না বাবা, আমি চোর না, মা কালীর দিব্যি। টুপিটা বাতাসে উড়ে রাস্তায় পড়ে গিয়েছিল, আমি ঝেড়ে ঝুড়ে তুলে রেখেছি যত্ন করে। সাত্তকীবাবু খুব ভালো করে জানেন যে ভিন গ্রহ থেকে অজানা সব জীবজন্তু সব মহাকাশে যানে করে প্রায় পৃথিবীতে চলে আসছে। খবরের কাগজে প্রায় এই নিয়ে বেশ লেখাঝোকা আছে। নন্দবাবুকে দেখে তার বিন্দুমাত্র সন্দেহ রইল না যে এই হলো সেই প্রাণী। তিনি করে দুবার দুটো দুর্বুদ্ধ শব্দ করে উঠলেন। তার মনে হলো ভিন গ্রহের জীব তো সাদা মাটা বাংলা ভাষা বুঝতে পারবে না।
তবে সংস্কৃত দেবভাষা সেটা বুঝলেও বুঝতে পারে, কিন্তু সংস্কৃতে তিনি বেজায় কাঁচা। সুতরাং যা মনে পড়ল তা চেঁচিয়ে বলিয়ে যেতে লাগলেন। ভো ভো আগন্তুক অহং সাত্ত্বকী চট্টরাজ অহং তাং সর্বপাপভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচং রক্ষমামম নর নর নরাঃ। শ্যামবাবু ভালো মন্দ কিছু না বুঝতে পেরে তাড়াতাড়ি আলোয়ান সোয়েটার জামা আর গেঞ্জির ভিতর হাতড়ে পইতে খুঁজে বার করে কাঁপতে কাঁপতে গায়ত্রী মন্ত্র বেশ চেঁচিয়ে জপ করতে লাগলেন। হারানবাবুর বয়স ৮০-র উপর, চোখে ভালো দেখতে পান না, কিন্তু একটা বিটকেল কিছু যে ঘরে ঢুকেছে তিনি তা বেশ চোখ বন্ধ করে বুঝেছেন। তিনি তো আর চোখ খোলার নাম নেই। চোখ যে বন্ধ, হু হু করে মৃদু মৃদু আওয়াজ ছাড়তে ছাড়তে বলতে লাগলেন, হুম, এর মতন ওষুধ নেই হে বাছাধন। ভূত হও, প্রেত হও, রাক্ষস হও, যমদূত হও, চোখটি বুঝে ফেললে আর ভয়টি দেখাতে পারবে না। কে একজন পুলিশ পুলিশ বলে চেঁচাচ্ছিল, আর একজন রাম নাম করতে করতে কাশতেই লাগলো। একজন চেয়ার উল্টে পড়েই গেল। গিরিজা প্রথমটা একটু থতমত খেয়ে গেলেও ততটা ঘাবড়ে যায়নি। সে বলে উঠল, আচ্ছা, সবাই মিলে যে কি পাগলের কাণ্ড বাঁধালেন, লোকটা কে আগে দেখুন। নন্দবাবু এতটা প্রতিক্রিয়া আশা করেননি। তিনি এতে খুশিই হলেন। বহুকাল ভারী সাদামাটা জীবনযাপন করেছেন, তাকে কেউ ভয়ও পায় না, সমীহও করে না। বাড়ির চাকর বাকরেও পর্যন্ত তেমন খাতির দেখায় না তাকে। আজ তাকে দেখে যে সকলে একেবারে চমকে উঠে ভিড়মি খাওয়ার জোগাড়, এতে নিজের উপর তার একটা বিশ্বাস এসে গেল। নন্দবাবু গম্ভীর মুখে মরার খুলিটার পাশে পাকা বেলটা রেখে হেলমেট খুললেন। একটা চেয়ারে ধপ করে বসে ফটিকবাবুর দিকে চেয়ে বললেন, আপনি নাকি এখনো ভূত দেখেননি? ফটিকবাবু নন্দবাবুর দিকে কটমট করে চেয়ে বললেন, না, দেখিনি। আপনার মতন বেরসিক জীবনেও দেখিনি। ভাবলাম মা কালী বুঝি আজ মুখ তুলে চাইলেন। তা নয়, ভূতের বদলে নন্দবাবু? ছ্যা ছ্যা, জীবনটায় ঘেন্না ধরে গেল। তাহলে আমার যে ভূতের গুরুত্ব আপনার কাছেই বেশি। আলবাত বেশি। খুঁজলে কয়েক লাখ নন্দবাবুকে পাওয়া যাবে, কিন্তু ভূত পাওয়া যাবে কি? নন্দবাবু বিজ্ঞের মতন একটু হাসলেন, তারপর বললেন, যাবে। এইমাত্র ভূতের হাত থেকে কোনো রকমে প্রাণ হাতে করে চলে আসতে পেরেছি। ফটিকবাবু উৎসাহের সাথে দাঁড়িয়ে উঠে বললেন, কোথায়? বেলতলায়। ওই পাকা বেলটা আমার মাথা তাক করে ছুঁড়ে মেরেছিল। ভাগ্যিস মাথায় হেলমেট ছিল, নইলে। ফটিকবাবু আবার নিরুৎসাহ হয়ে বসে পড়লেন। তার মানে ভূত দেখেননি? ভূতের ঢেলা খেয়েছেন? ওই হলো। ফটিকবাবু মাথা নেড়ে বললেন, মোটেই দুটো জিনিস এক হলো না। একটা তর্ক বা ঝগড়া বেঁধে উঠছিল, কিন্তু সকলে মাঝখানে পড়ে ব্যাপারটা আর এগোতে দিল না। সকলেরই কৌতূহল হেলমেট, স্যুট ইত্যাদি নিয়ে। নন্দবাবু মুড়ি আর বেগুনির সঙ্গে চায়ের চুমুক দিয়ে একটু লাজুক মুখে ঘটনাটা বিস্তারিত বলতে লাগলেন। কথার মাঝখানে গিরিজা হঠাৎ বলে উঠল, কিন্তু নন্দখুড়ো, আপনি হেলমেটটা পেলেন কোথায়? কেন বাপু, আমার ঘরের দরজার দালানের পেরেকে ঝোলানো থাকে, সেখানেই পেয়েছি। কটার সময়? ওই তো 5:30 হবে। হতেই পারে না। তার মানে? ঠিক 5:35 মানিকের সঙ্গে জামতলার মোড়ে আমার দেখা হয়েছে। মাথায় লাল হেলমেট পরে মোটর বাইকে চড়ে সে কালীতলায় থিয়েটার দেখতে যাচ্ছে। নন্দবাবু গম্ভীর হয়ে বললেন, গিরিজা, বড়দের সঙ্গে এরকম রসিকতা করতে নেই। গিরিজাও গম্ভীর হয়ে বললেন, নন্দখুড়ো, নেহাত মানিকের কাকা বলেই আপনাকে খুড়ো বলে ডাকি, নইলে
স্কুলে কলেজে আপনি আমার থেকে মাত্র 3 ক্লাস ওপরে পড়তেন, তাই রসিকতা বাধা নেই। তবে আমি এখন মোটেই রসিকতা করছি না। নন্দবাবু আরও গম্ভীর হয়ে বললেন, তাহলে ভুল দেখেছ। গিরিজাও গম্ভীরতর হওয়ার চেষ্টা করতে করতে বলল, আমার চোখ দারুণ ভালো, ভুল দেখার প্রশ্ন ওঠেই না। তাহলে বানিয়ে বলছো? আপনি ঘুরিয়ে আমাকে মিথ্যেবাদী বলছেন? আবার সবাই হাঁ হাঁ করে মাঝখানে পড়ে বিবাদটা আর গড়াতে দিল না। ফটিকবাবু বললেন, এসব নিয়ে সময় নষ্ট করে লাভ কি? ভূত নামানোর চেষ্টা করুন সবাই। শালার কাছে আমার আর মুখ দেখানোর জো নেই। শ্যামবাবু বেজার মুখ করে বললেন, আজ কি ভূত নামানো সহজ হবে? আমার গায়ত্রী মন্ত্র জপ করে যোগেশবাবুর রাম নামের চোটে ভূতেরা কয়েকশো মাইল তফাতে চলে গেছে। ফটিকবাবু লাঠি গাছা হাতে করে উঠে পড়লেন, বললেন, তাহলে আর এখানে বসে সময় নষ্ট করে লাভ কি? আজ বাড়িতে কড়াইশুঁটির কচুরি হচ্ছে, দেখে এসেছি। রাধা গোবিন্দবাবুও উঠলেন, এবং আমিও আপনার সঙ্গেই বেরোবো। আজ আমার বেয়াই বেয়ান এসেছেন। বাজারটা একটু ঘুরে যেতে হবে, যদি টাটকা মাছ পাওয়া যায়। এমন করে প্রায় সকলেই একে একে উঠে পড়তে লাগলেন। ঘরটা ফাঁকাই হয়ে গেল একসময়। একা নন্দবাবু মরার খুলির সামনে মোমবাতির আলোয় আনমনা হয়ে বসে রইলেন। মনটায় একটা ধন্দভাব, একটা সন্দেহ, একটু রহস্য। গিরিজা যদি মিথ্যে কথা না বলে থাকে, তাহলে হেলমেটটা এলো কোথা থেকে? তিনি হাত বাড়িয়ে হেলমেটটা তুলে নিলেন, মোমবাতির আলোয় ঘুরিয়ে ফিরিয়ে দেখতে লাগলেন। দেখতে অনেকটা তো মানিকের হেলমেটেরই মতো। রাত বাড়ছে, বাইরে এক ঝাঁক শিয়াল ডাকলো। হু হু করে উত্তুরে হাওয়া এসে ভূতের নিঃশ্বাসের মতন বয়ে গেল। ঝিঝি ডাকছে, টিকটিকি রহস্যময়ভাবে টিকটিক করে উঠল। মোমবাতির শিখা কেঁপে কেঁপে উঠল। হঠাৎ নন্দবাবু কেমন যেন গাটা ছমছম করে উঠল। তিনি হেলমেটটা হাতে নিয়ে উঠে দাঁড়ালেন। বেরোতে যাবেন বলে পা বাড়িয়েছেন, শুনতে পেলেন কে যেন জুতোর আওয়াজ তুলে এদিকে আসছে। আজ এই পর্যন্ত, বাকি অংশ পরের দিন।